আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিজভী। আজকের এই ক্লাসে আমরা তোমার শিখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুটো জায়গায় বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা এসএসসিতে যেমন গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন এখান থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। সো ওদের নাম কি? এর নাম হলো তোমার নগদ প্রবাহ বিবরণী, চ্যাপ্টার 3। সো এই ক্লাসটা শুরু করার আগে আমি প্রতিবারের মতো এবারও বলছি যে আমাদের ক্লাস স্ট্রাকচারটা কী। দেখো, আমরা এই ক্লাসের মধ্যে কী কভার করতেছি। প্রথমটা হলো বেসিক কিছু নলেজ, বেসিক কিছু আইডিয়া, যে হোয়াট ইজ তোমার নগদ প্রবাহ বিবরণীটাকে অ্যাকচুয়ালি কী, হ্যাঁ, এখানে কী কী আছে বা কী কী নলেজ থাকলে তোমার এই অধ্যায়টা করতে ইজি হয়ে যাবে। হ্যাঁ, তারপর তোমার আছে ম্যাথ টাইপ, যে এই অধ্যায়টি কেমন কেমন টাইপসের ম্যাথ আছে, কী কী টাইপসের ম্যাথ আছে আমরা এটা এখানে শিখে নিব। ঠিক আছে, তারপরটা কী আছে? বোর্ড কোয়েশ্চেন। আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে তুমি আলটিমেটলি একটা কনফিডেন্স পাবা যে না, ইউ ক্যান ডু দিস টাইপস অফ ম্যাথ সো ইজিলি। ঠিক আছে, তারপর তুমি কী পারবা যে আমরা করবো একটা সামারি করব, যে সামারি করব পুরো ক্লাসের। ওকে, তো এই ক্লাসটা মেইনলি তোমার এইভাবে স্ট্রাকচার করছি যাতে করে তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়। একাডেমিক যেমন এসএসসি ভালো করতে পারো, ঠিক তেমনি অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট করে আসতে পারো। ওকে, সো লেটস ব্যাক টু দ্য টপিক। দেখো, অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হলো তোমার নগদ প্রবাহ বিবরণী। এটা বেশ গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি, দেখো এখানে এসএসসিতে এখান থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন আসবেই, এবং অ্যাডমিশন টেস্টও না এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসে। সো তোমরা যারা এসএসসিতে পরীক্ষা দিবা, হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্ট দিবা, তো গুরুত্বপূর্ণ। সো আমরা আজকের ক্লাসটা দুটোভাবেই আমরা সাজাইছি। সো প্রথমে দেখো তোমার নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী বলতে তুমি কী বুঝো? দেখো, নর্মালি যদি বলি, একটা প্রতিষ্ঠানে তোমার যত টাকা নগদ টাকা আসে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের নগদ টাকার যে ফ্লোটা আছে, কত টাকা নগদ টাকা আসলো। নগদ টাকা মানে তোমরা বুঝো যে ক্যাশ, যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা বা 1000 টাকা, বা একটা যে নগদ টাকার যে ফ্লোটা আসছে, ক্যাশ আসতেছে, ক্যাশ যাচ্ছে। সো একটা প্রতিষ্ঠানের নগদ টাকার যে ফ্লোটা আছে, কত টাকা আসলো, কত টাকা গেল, এই যে নগদ টাকা কত আসলো গেল, এটা যখন আমি একটা বিবরণীতে আমি কী করতেছি, একটা চার্টের মধ্যে আমি প্রদর্শন করতেছি, ওই চার্টটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি নগদ নগদ কি নগদ প্রবাহ বিবরণী। ওকে, সো তোমরা বুঝতে পেরেছো আশা করি যে নগদ প্রবাহ বিবরণী মানেটা কি। মানেটা হলো খুব সিম্পল, যে একটা প্রতিষ্ঠানে কত টাকা বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন থ্রুতে কত টাকা, কত নগদ টাকা আসলো এবং কত নগদ টাকা চলে গেল। এই যে আসা এবং যাওয়া নগদ টাকার ফ্লোটাকে যখন আমরা একটা চার্টের মাধ্যমে উপস্থাপন করতেছি, একটা চার্টের মাধ্যমে আমরা দেখাচ্ছি, সো ওই চার্টটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি নগদ প্রবাহ বিবরণী। ওকে, সো আমি যদি তোমাকে সিম্পলি বলি, এটাই হলো নগদ প্রবাহ বিবরণী। ওকে, তো এবার দেখো, অনেক কোয়েশ্চেন করতে, ভাই নগদ প্রবাহ বিবরণী আমি বুঝলাম, বাট এটা আসলে আমার কেন প্রয়োজন, মানে আমি ঠিক কোন কাজে এটাকে ইউজ করতে পারি? ঠিক আছে, দেখো, নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য দেখো। প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো তোমার একটা প্রতিষ্ঠানের বিনিয়োগকারী, বিনিয়োগকারী, পাওনাদার, অন্যান্য পক্ষসমূহকে একটি নির্দিষ্ট সময়ের কি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যের যোগান দেওয়া। অর্থাৎ একটা স্পেসিফিক টাইমে, একটা বছরে বা একটা মাসে কী করা, তোমার যারা তোমার বিনিয়োগকারী আছে, যারা তোমার পাওনাদার আছে, যারা তোমার বা বিভিন্ন পার্টি, বিভিন্ন পক্ষ যারা তোমার প্রতিষ্ঠানের সাথে জড়িত, ওদেরকে তোমার প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ে কত নগদ টাকা আসলো, তুমি কত টাকা পেলা, হ্যাঁ, প্রাপ্তি হলো, কত নগদ টাকা প্রদান হলো, এই পুরা একটা কি ইনফরমেশন দেওয়া, যেটার উদ্দেশ্যটাই কি নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো নগদ প্রবাহ বিবরণী কী বা এটা কেন করা হয়। সো এই উদ্দেশ্যটা কি? এর প্রধান উদ্দেশ্যটি তোমার এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? এই প্রধান উদ্দেশ্যটি তোমার এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো, এখন ভাই বুঝলাম নগদ প্রবাহ বিবরণী কী, বা বুঝতে পারলাম যে এটা আসলে উদ্দেশ্যটা হবো কী, হ্যাঁ, বাট আমি কেমনে, কোন ওয়েতে, এই যে আপনি বললেন যেটা চার্টের মাধ্যমে করতে হবে, চার্টটাতে আমি কেমনে এটা উপস্থাপন করব, কোন ওয়েতে করব। সো এটা ওয়ে হলো, দেখো দেখো কী বলে, রিভাইজড ইন্টারন্যাশনাল তোমার আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা সংক্ষিপ্ত নাম কি আইএএস। এটা মাথায় রেখো তোমরা, কি বললাম, এটাই তোমাকে এমসিকিউতে আসে, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, সো আইএএস 7 বলতেছে তোমার, কই 7 তোমাকে বলতেছে যে অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীকে প্রধানত 3টি প্রধান খাতের অধীনে
শ্রেণীবদ্ধভাবে দেখানোর জন্য একটি ছক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কয়টি প্রধান খাত? 3টি প্রধান খাত। কি কি? একটা হলো তোমার পরিচালন খাত, একটা তোমার বিনিয়োগ খাত, একটা অর্থ সংস্থাপন সংক্রান্ত খাত। এই 3টি প্রধান খাতে এটাকে কি করতে হচ্ছে, এটাকে তোমার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই 3টি খাতের মাধ্যমে আমরা কত নগদ টাকা আসলো, কত নগদ টাকা গেল, এগুলো আমরা দেখাবো, প্রদর্শন করব। ওকে, সো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কি বুঝতে পারলা? প্রথমটা বুঝতে পারলে নগদ প্রবাহ বিবরণী কী, এটা কেন করা হয়, এটা উদ্দেশ্য কী, এবং কীভাবে আমরা আমার নগদ প্রবাহ বিবরণীগুলোকে, নগদ প্রবাহগুলোকে আমি কি বিবরণীতে উপস্থাপন করবো। একটা প্রপার রোড ম্যাপ তোমাদেরকে আমরা দেখালাম, রাইট? সো মোটামুটি আমরা বুঝতে পারছি যে আসলে নগদ প্রবাহ বিবরণী কী বা এটা কীভাবে কাজ করে। দেখো, এবার তোমরা অনেকেই বলতে পারে, ভাই আপনি তো বলছেন যে তোমার এটা খেয়াল করো, 3টা কার্যাবলীর কথা তোমাদেরকে আমি বলছি। হ্যাঁ, তো তোমরা কেন বলতে পারো, ভাই এই যে আপনি বললেন পরিচালন সংক্রান্ত কার্যকলাপ, তাহলে এই যে বললাম পরিচালন সংক্রান্ত কার্যকলাপ, এখানের মধ্যে কি কি আসে, কি কি আসে না, বা আমি কোন কোন এন্ট্রিগুলো দেখলে বুঝবো যে না এটাই পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। কারণ আমার 3টা ওয়ে বলছি, পরিচালন, অর্থসংস্থান, বিনিয়োগ। সো এই 3টা ওয়েতে, 3টা ধাপের মধ্যে আমরা পুরো বিবরণীটাকে উপস্থাপন করব। তাহলে ঠিক কোন কোন এন্ট্রিগুলা, কোন কোন ধাপগুলা আমি দেখলে বুঝবো এটা পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। দেখো, যখন তোমার প্রথমে তোমার বুঝতে হবে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ মানেটা কি। আমরা কিভাবে বুঝবো? এন্ট্রিগুলো বোঝার আগে তোমার বুঝতে হবে যে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ থাকবে কি। দেখো একটু, আমরা কোনো মন গড়া কোনো বক্তব্য না বা কোনো কথা না যেটা এখানে বলে। দেখো কি বলে, আন্তর্জাতিক হিসাবমান মানে IS7 অনুসারে কি বলে, IS7 ডিফাইন করে দিচ্ছে কোনগুলা পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। যেটা IS7 বলছে আমরা সেটাই বিলিভ করবো। কি কি বলছে? কারবারের প্রধান রাজস্ব উৎপন্নকারী কার্যবলীগুলো হচ্ছে তোমার কি পরিচালন সংক্রান্ত কার্যবলী। কি কারবার মানে বিজনেসের, ব্যবসা প্রতিষ্ঠানের যেগুলা প্রধান আয় উপার্জনকারী, মানে রাজস্ব রাজস্ব উৎপন্ন করে, রাজস্ব ইনক্রিজ করে, রাজস্ব উৎপন্ন করে এমন যে কাজগুলো আছে, ওই কাজগুলোকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পরিচালন সংক্রান্ত কার্যাবলী। এখন বলতে ভাই ঠিক কোন কোন কাজগুলা আমার রাজস্বকে কি করে, উৎপন্ন করে, আমি কেমনে বুঝবো? দেখো কোনগুলো করে, দেখো তোমরা, যেমন দেখো প্রধান বলছে না কি পণ্য বিক্রয়। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কাজ কি, মেইনলি ওর যে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তো মুনাফাটা কেমনে অর্জন করে? মোস্টলি করে কিছু একটা পণ্য, কিছু প্রোডাক্ট সেল করার মাধ্যমে, বিক্রয় করার মাধ্যমে। সো প্রধান কাজ হলো পণ্য বিক্রয়, এবং দ্বিতীয় কাজ কি, বিভিন্ন সেবার বিনিময়ের মাধ্যমে নগদ প্রাপ্তি। দেখো প্রতিষ্ঠান হয় 3 প্রকার, একটা হলো ব্যবসা হয় 3 প্রকার, একটা শিল্প, কি শিখছি আমরা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, 3 ধরনের। তো এই যে 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখানে এক্সিস্ট করে, সো 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এক্সিস্ট করে। ওদের প্রধান ওয়ে কি, যেগুলো তোমার শিল্প বাণিজ্য আছে, ওদের প্রধান ওয়ে হইল, প্রধান কাজ হইল রাজস্ব উৎপন্ন করার জন্য প্রধান কাজ কি, পণ্য বিক্রয় করা, ঠিক আছে। বাট যেগুলো সেবা আছে, সেবা ওরা কী করে, ওরা করে কি সেবার বিনিময়ে, মানে বিভিন্ন সেবা প্রদান করে। যেমন ধরো আইনজীবী সংস্থা, ওরা তো কিছু বিক্রি করতে পারে না, ওরা করে কি যে ওদের যে নলেজটা আছে, ওদের যে পেশাটা, মানে আইনজীবী হয়ে যে সেবা দিতে পারে, ওই আইনজীবী নলেজটা ওরা কী করে, প্রদান করে, কি গ্রাহককে উপকৃত করে, ঠিক আছে। সো মেইনলি কথা হলো যে ওরা সেবা দেয়, যে ডাক্তাররা সেবা দেয়, ওরা কিন্তু সেল করে না কিছু। ডাক্তার এটা সেল করার বিষয়, সেবা প্রদান করার বিষয়। হ্যাঁ, বাট একটা প্রোডাক্ট, একটা মোবাইল ফোনটা সেল করার বিষয়, বিক্রি করার বিষয়। সো পণ্য বিক্রি এবং সেবা বিনিময়ে নগদ প্রাপ্তি হয়। যখন তুমি একটা পণ্য বিক্রি করতেছো, তোমার কাছে নগদ টাকা আসতেছে, তুমি যখন একটা সেবা প্রদান করছো, তোমার কাছে নগদ টাকা আছে। এমন তো না যে তুমি ফ্রিতে সব কিছু দিয়ে দিবা, কখনোই দিবে না কিন্তু। তো তুমি যে নগদ টাকা দিয়ে পণ্য বিক্রি করতেছো, তুমি যে টাকার বিনিময়ে সেবা প্রদান করতেছো, এটা কি, এটা হলো তোমার প্রধান রাজস্ব উৎপন্নকারী বিষয়গুলোর মধ্যে একটা। আর তাইলে এটা কোথায় আসবে? এটা আসবে পরিচালন কার্যাবলীর মধ্যে আসবে। তারপর দেখো রয়্যালটি, ফিস, কমিশন, হ্যাঁ, থেকে যেই নগদ প্রাপ্তি আমরা করি, মানে রয়্যালটি, ফিস বা কমিশন, এগুলো থেকে আমরা যেই নগদ প্রাপ্তিটা পাই, যেই নগদ টাকা পাই, যে নগদ টাকা আমরা আয় করি, ওটাও কিন্তু আমার কি পরিচালন সংক্রান্ত কার্যাবলী। তারপর কি আছে তোমার বিমা কোম্পানির নিকট থেকে বিমা দাবি বিপক্ষে নগদ প্রাপ্তি। আমরা যে বিমা করে থাকি, তাই না? সো বিমা করলে কি হয় যে একটা আমরা যখন লসে হয়ে যায় বা কোনো ক্ষতি হয়, বিমা কোম্পানি আমাদের কী করে, ইন্স্যুরেন্সটা পে ব্যাক করে, তাই না? এই যে বিমা কোম্পানির কাছ থেকে বিমা দাবি বিপক্ষে যে আমি যে নগদ টাকাটা পাচ্ছি, হ্যাঁ, ওনাকে দাবি করলাম যে ভাই আমার এটা ক্ষতি হয়ে গেছে, আপনি কী করেন, আপনার ইন্স্যুরেন্স পলিসিটা মেনটেন করে আমার টাকাটা পে করেন।
হ্যাঁ, এই যে বিমা বিমা দাবির বিপক্ষে আমি নগদ পাচ্ছি, এটাও কিন্তু কি, এটাও তোমার বা বিমা দাবির কি তোমার বাৎসরিক মাসিক যে সুবিধাগুলো পাচ্ছি, ওগুলো সবগুলো পরিচালন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপর অতিরিক্ত আয়কর ফেরত। হ্যাঁ, যেমন দেখো, তোমরা ধরো তোমার আয়কর আসলো 5 টাকা, তুমি পে করলো তুমি পে করলো 10 টাকা, ধরো সরি আমি বলি তোমার আয়কর আসলো 10 টাকা, ধরো তুমি পে করলো 13 টাকা। সে এই যে 3 টাকা তুমি বেশি কী করছো, পে করছো, ওই টাকাটা যখন তোমার কাছে আবার ফেরত আসবে না, তুমি দিয়ে দিবা, তুমি দিবা না কিন্তু তোমার কারেন্ট তোমার দিতে হবে 10 টাকা, তোমার দিতে হবে তোমার 10 টাকা, তুমি দিয়ে ফেলো 13 টাকা, সে তুমি 3 টাকা কী করলা, 3 টাকা তুমি বেশি করলে, যে 3 টাকা তুমি বেশি করলা, 3 টাকা তুমি বেশি কী করলা, 3 টাকা তুমি বেশি পে করলা, এটা তোমাকে ব্যাক করবে না। তো তুমি যখন ব্যাক করতেছো তখন তুমি কি টাকাটা পাচ্ছ, মানে তুমি নগদ টাকা পাচ্ছ। সো এই যে নগদ টাকা যে পাচ্ছ অতিরিক্ত আয়কর ফেরত, এটাও কিন্তু কি পরিচালন কার্যাবলীর মধ্যে অবশ্যই আসবে। ঠিক আছে, তারপর দেখো বিক্রয়ের পূর্ব চুক্তি অনুযায়ী নগদ প্রাপ্তি। দেখো আমরা অনেক সময় বিক্রয়ের পূর্ব চুক্তি করে রাখি যে আপনার কাছ থেকে কি আপনার মানে আমি বললাম যে বিক্রয় পূর্ব চুক্তি মানে কি, যে ধরো যেগুলো তোমার অগ্রিম কি হয়, যেমন ধরো যে রোলেক্স, তো রোলেক্সের নাম খুব শুনছো, তো রোলেক্স কিন্তু আগে থেকে অর্ডার করে রাখতে হয়, তুমি কিন্তু এমন না যে আজকে গেলে আজকে রোলেক্স নিয়ে আসলে, এমন কিন্তু না। সো যারা রোলেক্স ইউজ করো তোমরা জানো যে ওটা কিন্তু মানে যারা ইউজ করছে আর কি, সো ওটা কিন্তু এমন না যে হুট করে জেলা আর না, এটা আগে থেকে পে করতে হয় বা আগে থেকে একটা অ্যাডভান্স করতে হয় বা আগে থেকে কী করতে হয় যে একটা লাইক এটা লেগেছে একটা বিষয়। হ্যাঁ, সো বা রোলেক্স বাদ দিলাম, ধরো একটা প্রোডাক্ট, একটা বই, তোমরা যদি স্টুডেন্ট, সো দেখবা অনেকগুলো বই অনেক ডিমান্ড থাকে, সেটা আগে থেকে তোমাদের কী হয় দেখবা লাইব্রেরিতে বা আগে থেকে ডিমান্ড করে রাখতে মানে আগে থেকে অ্যাডভান্স করে রাখতে হবে। সেই যে বইটা তুমি এখন পাও নাই, বাট তুমি আগে থেকে কী করে অ্যাডভান্স করে রাখতেছো, তাহলে আমি যদি বইটা সেল করি, আমি কী করছি, আমি বইটা এখন তোমাকে দিই নেই, বাট আমি আগে বইটা দেওয়ার আগেই আমি টাকাটা পেয়ে গেছি, যে নগদ টাকা আসলো আমার কাছে, তাহলে এই নগদ টাকাটা কি এই এই বিষয়কেন্দ্রিক নগদ টাকাটাও পরিচালন কার্যাবলীর মধ্যে আসবে। ওকে, বুঝতে পারলা? তারপর সুদ ও লভ্যাংশ প্রাপ্তি। এখন সুদ ও লভ্যাংশ মানে কি, মানে হলো যখন তুমি ব্যাংকে ডিপোজিট রাখো, হ্যাঁ, ব্যাংক করে কি, ধরো তুমি 10,000 টাকা রাখলা, তো ব্যাংক তোমাকে প্রতি মাসে টাকা দিবে, বা তুমি 1 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখলা বা এফডিআর করে রাখলা, হ্যাঁ, ফিক্সড ডিপোজিট। সো তোমাকে কিন্তু ব্যাংক প্রতিটা মাসে মাসে প্রতিটা বছরে কিন্তু টাকা অবশ্যই সুদ হিসাবে দিবে। এই যে তুমি টাকাটা পাচ্ছ, এটা ক্যাশ টাকা পাচ্ছ, এটা তোমার কি, এটা তোমার এক প্রকারের প্রাপ্তি, নগদ প্রাপ্তি। সো এই নগদ প্রাপ্তি তোমার কোথায় আসবে, এটা পরিচালন কার্যাবলীর মধ্যে অবশ্যই আসবে। তারপর তারপর তোমার অন্যান্য রাজস্ব প্রাপ্তি, আরও অনেকভাবে তুমি রাজস্ব পেতে পারো, এই যে রাজস্ব নব্বইতে পাচ্ছ, ওটাও তোমার কি, এটাও এখানে আসবে। সো মেইনলি আমরা বুঝতে পারছি যে পরিচালন কার্যাবলী থেকে কোন কোনগুলো আসে, আমরা এটা পরেই রাখতে পারি। তোমরা চাই একটা স্ক্রিনশট নিয়ে তুলে রাখো, তোমরা অনেক ইজি হয়ে যাবে বিষয়টা। ওকে, তো আমরা বুঝলাম যে পরিচালন কার্যাবলীতে কোনগুলো কোনগুলো আসে এবং কোনগুলো আসতে পারে। তারপর দেখো, এবার তার মানে যেগুলো আসতে পারে দেখলাম, এবার পরিচালন কার্যাবলীতে কী কী চলে যেতে পারে এটা দেখি। যেমন দেখো, সরবরাহকারীকে মালের জন্য বা সেবা প্রদানের জন্য নগদ পরিশোধ, মানে তোমার যারা সরবরাহকারী আসে ওদের জন্য মাল তুমি ক্রয় করলা, হ্যাঁ, বা সেবা প্রদান করছে, যেন তুমি কী করছো, টাকাটা তুমি পে করছো। ধরো আমি যদি তোমাকে বলি, ধরো তুমি একটা আইনজীবী সহায়তা নিলা, ঠিক আছে, সেবা তুমি নিলা, এই সেবা নেওয়ার কারণে যে তুমি ওনাকে একটা পে করছো, টাকা দিয়ে ফেলছো, মানে কি তোমার থেকে নগদ টাকা চলে গেছে। এই যে নগদ টাকা চলে গেছে, এটাও কিন্তু কি তোমার নির্গমনের মধ্যে আসবে, নগদ টাকা আউটফ্লো, নগদ টাকা নির্গমনের মধ্যে আসবে। বাট কোন ধরনের নগদ টাকা, পরিচালন সংক্রান্ত নগদ টাকা নির্গমনের মধ্যে আসবে। ঠিক তেমনি কর্মচারী বেতন প্রদান, প্রতি মাসে বেতন দিচ্ছ, পরিচালন খরচের মধ্যে অবশ্যই আসবে। বিমা প্রতি মাসে, তুমি যে বললা দেখলা যে তুমি একটা বিমা কী পাচ্ছ, একটা বিমার যে ক্ষতিপূরণটা পাচ্ছ, বাট ক্ষতিপূরণ তুমি কখন পাবা, যখন তুমি একটা বিমা ইন্স্যুরেন্স গ্রহণ করবা, প্রতি মাসে মাসে ঠিক সময় ওদের নিয়ম অনুসারে কী করবা, রুল মেনটেন করে তুমি বিমা প্রিমিয়ামটা কী করবা, পে করবা, হ্যাঁ, তখনই তো আলটিমেটলি তোমার কাছে কি ওই টাকাটা আসবে। এই যে প্রতি মাসে মাসে তুমি পে করতেছো, এটাও কি, এটাও তোমার নির্গমন। ঠিক আছে, তারপর তোমার ঋণের সুদ, হ্যাঁ, তুমি একটা ঋণ নিলা, সো ঋণ নেওয়ার কারণে প্রতিটা মাসে মাসে কি তোমার কি ঋণের সুদ দিতে হচ্ছে, যে প্রতি মাসে তুমি ঋণের সুদটা পে করতেছো, এটাও কিন্তু কি, এটাও তোমার নগদ নির্গমন বা পরিচালনা সংক্রান্ত। সো আলটিমেট আমরা মোটামুটি বুঝতে পারছি যে নগদের আগমন কোনগুলা, নগদের নির্গমন কোনগুলো, যেগুলো পরিচালনা সংক্রান্ত। ওকে, সো আই হোপ মোটামুটি তোমাদের বেশ একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আরেকটা বিষয় খেয়াল করো যে সম্পত্তি বিক্রয়ে যে লাভ ক্ষতি হলে তাকে নিটায়ের সঙ্গে নির্ধারণ করা হলেও তাকে পরিচালনা সংক্রান্ত কার্যাবলী থেকে
কী করা যায়? ওকে পরিচালনা কার্যাবলী থেকে নগদ আগমন বা বলা যাবে না। মানে তুমি যখন সম্পত্তি কী করো, সম্পত্তি যখন তুমি ক্রয় করো, সেল করলে কী হয়, তুমি টাকাটা পাও, ওই টাকাটা কখনো কী করা হবে না, ওই টাকাটাকে তুমি কখনো পরিচালনা সংক্রান্ত ধরতে পারবে না। ওকে মানে কথা হলো আমার পরিচালনা সংক্রান্ত মানে কোন করা, যেগুলো আমার মেইনলি যেই উৎস থেকে আমি মেইনলি আয় পাই, মেইনলি রাজস্ব ইনকাম করি, ওই উৎসগুলোকে আমরা কী বলি, পরিচালনা সংক্রান্ত কী বলি, আগমন বা নির্গমন বলি। ঠিক আছে? সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে পরিচালনা সংক্রান্ত কী বা নগদ পরিচালনা সংক্রান্ত আগমন কী, নির্গমন কী, তোমাদের মোটামুটি বোঝা ইজি হয়ে গেছে। ঠিক আছে? সো তারপর আমরা দেখি, একটা মিনিট ওয়েট। সো তারপর তোমরা দেখো যে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বললাম না কি, মানে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বললে তোমরা কী বুঝো? দেখো বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বলতে তোমার আন্তর্জাতিক, আমরা কখনো এখানের মধ্যে মন গড়া কিছু বলতে পারি না, কারণ এখানে বিনিয়োগ সংক্রান্ত বলতে কি, তারপর তোমার পরিচালনা সংক্রান্ত বলতে কি, সবগুলো কিন্তু IAS এর মধ্যে ফিক্সডভাবে বলে দেওয়া হয়েছে। সো ওখানে যাই বলছে আমাদের তাই বিলিভ করতে হবে এবং তাইভাবে তোমাদেরকে আমরা ক্লাসটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে? দেখো বিনিয়োগ সংক্রান্ত বলতে কি, বিনিয়োগ সংক্রান্ত বলতে আন্তর্জাতিক হিসাব মান IAS 7 অনুসারে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বলতে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন, কি খেয়াল করো, দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন এবং বিনিয়োগ, কি দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন এবং বিনিয়োগ, ক্রয় ক্রয় এবং তা পরিত্যাগ ও বিক্রয়কে বোঝায়। আমরা কি বুঝতে পারলাম? আন্তর্জাতিক হিসাব মান 7 অনুসারে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বলতে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন, বিনিয়োগ, ক্রয় এবং তা পরিত্যাগ সংক্রান্ত পরিত্যাগ ও বিক্রয়কে বোঝায়। এক কথা আমি যদি বলি বিনিয়োগ বলতে কি, বিনিয়োগ বলতে আমরা কী বুঝি? সিম্পলি কথা দীর্ঘমেয়াদী, যখন লং টাইম, তুমি বিনিয়োগ বলতে কি, যেটা সাথে লং টাইম ওয়ার্ড জড়িত, যখন তুমি লং টাইমে দীর্ঘমেয়াদে কোনো সম্পদে তুমি বিনিয়োগ করতেছো, ওখান থেকে ক্রয় করতেছো, ওটা বিক্রি করতেছো, ওটা পরিত্যাগ করতেছো, এক কথায় দীর্ঘমেয়াদী সম্পদ সংক্রান্ত যেগুলো আছে ওগুলো আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি বিনিয়োগ সংক্রান্ত নগদের আগমন বা নির্গমন। ঠিক আছে? যেমন ধরো আগমন কীভাবে হতে পারে? আগমন দেখো যে তুমি যন্ত্রপাতি বা অবসরঞ্জাম কী করলা, তুমি যন্ত্রপাতি অবসরঞ্জাম তুমি বিক্রয় করে নগদ গ্রহণ করছো। এই যে একটা যন্ত্রপাতি, এটা কিন্তু লং টাইম ইউজ করার মতো, এই যে লং টাইম ইউজ করার মতো একটা প্রোডাক্ট, ওটা তুমি কী করলা, বিক্রয় করে দিলা। তাহলে কী হলো, তোমার কাছে নগদ টাকা এসেছে। এই যে নগদ টাকা এসেছে, এটা তোমার কি, এটা তোমার আগমন। ঠিক আছে? ঠিক তেমনি আমি যদি বলি তোমাকে, তুমি ধরো যন্ত্রপাতি বা আসলে কী করছো, তুমি ক্রয় নগদ কী করছো, তোমার ধরো কোনো ধরনের যন্ত্রপাতি তুমি ক্রয় করছো, যন্ত্রপাতি তুমি ক্রয় করেছো, তা যন্ত্রপাতি তুমি ক্রয় করলে কি হয়, তোমার থেকে নগদ টাকা চলে গিয়েছে। এই যে এটা কিন্তু যন্ত্রপাতি ক্রয় করলে এই যন্ত্র তুমি অনেক দিন ধরে তুমি ইউজ করতে পারবা, মানে এটা দীর্ঘমেয়াদী সম্পর্ক। আর সম্পত্তির সাথে দীর্ঘমেয়াদী থাকলে আমরা কী বলি, আমরা বলবো এটাকে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। আর এটা কি আগমন নাকি নির্গমন? কারণ তোমার টাকা আসলে আগমন, টাকা চলে গেলে নির্গমন। যন্ত্রপাতি কিনতে গিয়ে যখন তোমার কাছে টাকা চলে গেল, ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি বিনিয়োগ সংক্রান্ত নগদের নির্গমন। ওকে, সেইভাবে বাকিগুলো আছে। তারপর তোমরা দেখো অর্থসংস্থান সংক্রান্ত মানে হলো IAS 7 মান বলতেছে অর্থ সংক্রান্ত কার্যাবলী হলো ওই সমস্ত কার্যাবলী যেগুলা কারবারে সাধারণ শেয়ারের মূলধন এবং ঋণপত্রের আকার এবং গঠনপত্র দিয়ে বলতে দেয়। মানে কি, অর্থ সংস্থান বলতে আমরা কী বুঝি, যেভাবে হলে আমার অর্থটা সংস্থান হয়। মানে আমি যদি বলি যে সাধারণ শেয়ার, যারা শেয়ার সেল করে, যারা শেয়ারটা সেল করে, ওরা কেন শেয়ার সেল করে? কারণটা হলো ওদের টাকার প্রয়োজন হয়, এই জন্য ওরা মার্কেটে শেয়ার সেল করে, কিনে টাকা গ্রহণ করে। ঠিক আছে? তো আমরা এখানে কী বলে, এখানে বলতেছে যে ওই সমস্ত কার্যাবলী যেগুলো কারবারে সাধারণ শেয়ার মূলধন এবং ঋণপত্রের আকার ও গঠন প্রকৃতি কী করে দেয়, বদলে দেয়। ওকে, তো এগুলোকে আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি তোমার অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। যেমন দেখো কীভাবে অর্থ সংস্থানে নগদের আগমন হয়। যেমন দেখো তোমার শেয়ার ও ঋণপত্র ইস্যু, তুমি যখন একটা শেয়ার বা ঋণপত্র ইস্যু করো মার্কেটে গিয়ে, এখন অনেকে বলতে ভাই শেয়ার আবার ঋণপত্র কেমনি ইস্যু করে। দেখো
আমাদের দুইটা মার্কেট, একটা হলো তোমার প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে। তো যারা ধরো স্কোয়ার কোম্পানি, একটা কোম্পানির নাম বললাম কি স্কোয়ার কোম্পানি, এই স্কোয়ার কোম্পানি যখন ওর তার টাকার প্রয়োজন হচ্ছে ও কী করে, ও করে কি, ও শেয়ার সেল করে। এখন শেয়ার কেমনে সেল করে, ও যে লাইক একজন অবলেহকের মাধ্যমে, একজন ব্রোকারের মাধ্যমে কি করবে, বা নিজে কি করবে, মার্কেটে যাবে, যে বলবে আমি একটা শেয়ার দাম 10 টাকা করে, আমি 5,000 শেয়ার, 10,000 শেয়ার, 10 লক্ষ শেয়ার কি সেল করব। ও যখন শেয়ারটা সেল করবে তখন একটা পার্টি ওই শেয়ারটাকে নিবে এবং ওই পার্টিটা ওকে টাকা দিবে। মানে কি, ওর টাকাটা পাচ্ছে। তাহলে স্কয়ার কোম্পানি কী হয়েছে, নগদের আগমন হচ্ছে শেয়ারের ইনপত্তি ইস্যুর মাধ্যমে, ঠিক আছে। তো এভাবেই কি বাকি শেয়ার অর্জনের কি এগুলোর মাধ্যমে নগদ টাকা আসে। এক কথায় আমরা সবসময় দেখতেছি কি আমার কোনভাবে করলে আমার নগদ টাকা আসতেছে এবং কোনভাবে করলে আমার নগদ টাকা চলে যাচ্ছে, ঠিক আছে। তারপর নগদের, ওকে। সো নগদের দেখো একটা বিষয়, হ্যাঁ। এবার দেখো, ধরো অনেক সময় হয় কি যে বন্ড, হ্যাঁ, অনেক সময় কি বন্ডের ক্ষেত্রে দেখো কিছু পরিশোধযোগ্য বন্ড আসে। তো বন্ড যখন তুমি ইস্যু করছো, মানে কি বন্ড ইস্যু করলে নগদ টাকা আসে, মানে তুমি বন্ড দিছো, কারো একটা বন্ড সেল করছো এবং বন্ডের মাধ্যমে নগদ টাকা গ্রহণ করছো। যখন তুমি মনে করছো না এই বন্ডটা আমার এবার কি নিয়ে নেওয়া উচিত, তো মানুষ যখন বিভিন্ন কোম্পানি করে কি, যেটা ব্লু চিপ কোম্পানি, খুব নামি দামি কোম্পানি, ওরা অনেক সময় করে কি যে বন্ড যদি ভালো অবস্থান হয়, ওরা করে কি, বা বন্ড থেকে আরও ফিউচার বেনিফিট পেতে পারে এমন এমন ধারণা হলে ওরা ওই বন্ডটা নিয়ে আনে, হ্যাঁ, ওরা বন্ডটা নিজের বন্ড নিজের কাছে নিয়ে আনে। তাহলে ও যখন নিজের বন্ড নিজের কাছে নিয়ে নিচ্ছে, তাহলে কী করতে হবে, ওকে অবশ্যই পে করতে হবে, কারণ বন্ডটা আগে যে নিয়েছিল ও টাকা দিয়ে দিছে। সো ওর থেকে যখন নিতে হবে, টাকা দিয়ে ওর থেকে নিতে হবে, তাই না। সো তুমি যখন বন্ডটা আবার নিয়ে নিচ্ছ তখন ওকে টাকা পে করতেছো, তাহলে কী হচ্ছে, নগদের নির্গমন হচ্ছে। সো আমরা অর্থসংস্থান সংক্রান্ত আগমনটাও বুঝেছি, আমরা অর্থসংস্থান সংক্রান্ত নির্গমনটাও আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা মোটামুটি ম্যাথের যে ক্রাইটেরিয়া আছে আমরা বুঝতে পেরেছি, এবার আমরা ম্যাথে যাই, ঠিক আছে। এটা হলো এতক্ষণ বেসিক নলেজ, এতটুকু করলে আমি বিলিভ করি তোমাদের ম্যাথ করাটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো এবার আমরা একটা ম্যাথ দেখি, যে ম্যাথটা হ্যাঁ, দেখো আমরা একটা ম্যাথ তোমার এখানে দেখা ট্রাই করি যে কি আছে এখানের মধ্যে। দেখো এই ম্যাথটা আমরা একটু দেখি, ঠিক আছে। সো বলে 21 লিমিটেডের 2018 সালে নিম্নলিখিত তথ্য। দেখো ওর নিট মুনাফা কত, নিট মুনাফা হইল 2 লক্ষ টাকা, অবলম্বন হইল 15,000 টাকা, অপচয় হইল তোমার 20,000 টাকা, প্রাপ্য তোমার 25,000 টাকা। দেখো আমরা প্রত্যেকটা এখানে লিখতেছি যাতে করে তোমাদের নাম্বারটা ধরা ইজি হয়ে যায়, ঠিক আছে। আলটিমেটলি সবগুলো তোমাদের জন্য এখানে, তোমরা যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এবং ভালো একটা রেজাল্ট করে আসতে পারো। ওকে, দেখো এটা যশোর বোর্ড, তোমাদেরকে ম্যাট টাইপ দেখা বলছি, আমরা ম্যাট টাইপ দেখো, ম্যাট টাইপ কি, তোমাকে এখানে ম্যাট টাইপ আসতে পারে, তোমাকে বলতে পারে যে আমি তোমাকে দেখাই, দেখো তোমাকে এখানে কী বলতে পারে, তোমাকে এখানে বলতে পারে যে অনগত, তোমাকে বলতে পারে অনগত লেনদেনের বা অনগত কার্যবলের পরিমাণ নির্ণয় কি। তোমাকে এখানে ম্যাথ, আমরা এগুলো ম্যাথ টাইপ দেখতেছি যে কেমন কেমন টাইপসের ম্যাথ এখানে আসতে পারে, ঠিক আছে। কি অনগত লেনদেনের পরিমাণ, তোমাকে এটা বলতে পারে অনগত লেনদেনের পরিমাণ নির্ণয়, ঠিক আছে। তোমাকে এখানে বলতে পারে তোমার অনগতের পাশাপাশি তোমাকে বলতে পারে পরিচালন কার্যাবলী হতে, পরিচালন কার্যাবলী হতে, পরিচালন পরিচালন কার্যাবলী হতে, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়, কি বলতে পারে, তোমাকে বলতে পারে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো, হ্যাঁ। নগদ প্রবাহ কি করো, নগদ প্রবাহ নির্ণয় করো।
তারপর তোমাকে বলতে পারে যে মানে কি বলতে পারে, অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তোমাকে এগুলো বলতে পারে, তোমাকে কোয়েশ্চেন করতে পারে কি যে বিনিয়োগ কার্যাবলী হতে কি, বিনিয়োগ কার্যাবলী হতে বিনিয়োগ কার্যাবলী তোমাকে অনগত বলতে পারে, তাৎপর্যপূর্ণ বলতে পারে, তাৎপর্যপূর্ণ। সো বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তো তোমাকে ফাইনালি যেটা বলতে পারে যে নগদ প্রবাহ নির্ণয় করো, কি বলতে পারে, বা এটা বলতে পারে তোমাকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ওকে, কি বলতে পারে, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তোমাকে বলতে পারে নগদ প্রবাহ বিবরণী কি করো, প্রস্তুত করো। মেন দেখো এখানে আমি 5 ধরনের কোয়েশ্চেন দেখলাম না, কি কি, অনগত লেনদেনের পরিমাণ নির্ণয় করো, হ্যাঁ পরিমাণ নির্ণয় করো, এটা বলতে পারে। তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে হ্যাঁ, তোমাকে কোয়েশ্চেন করতে পারে পরিচালন কার্যাবলী হতে হ্যাঁ নগদ প্রবাহ নির্ণয় করো। তোমাকে বলতে পারে অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো। তোমাকে বলতে পারে বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো, বা তোমাকে বলতে পারে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এমন 5টা কোয়েশ্চেন তোমাকে করতে পারে। এই 5টা কোয়েশ্চেন থেকে তোমাকে কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা একটা কোয়েশ্চেন দেখি যে কি পড়ায়। দেখো আমরা দেখি কোয়েশ্চেনটা যে অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা যে 5টা কোয়েশ্চেনটাই বলছি, হ্যাঁ আমরা যে তোমাকে 5টা কোয়েশ্চেনটাই বলছি, এই 5টা কোয়েশ্চেন টাইপের মধ্য থেকেই কিন্তু আমরা প্রথম টাইপটা পেয়ে গেছি না। দেখো আমরা যাই বলছি তার মধ্য থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তো তোমরা এখন পর্যন্ত বেসিক নলেজ পেলা, তোমরা কোয়েশ্চেন কী কী আসবে তা বুঝলা। এবার আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করি যে না কোয়েশ্চেনটা যা বলছি, কারণ দেখো একটা অধ্যায়ে তোমার মিনিমাম 50 থেকে 60টা কোয়েশ্চেন থাকে, বাট আসলে 50 থেকে 60টা টাইপ থাকে না। তুমি যদি 5 থেকে 6টা টাইপ থাকে, যে 5 থেকে 6 টাইপকে 50 থেকে 60টা কোয়েশ্চেনে কনভার্ট করে, তুমি যদি 5 থেকে 6টা টাইপ ভালো মতো প্র্যাকটিস করো, ভালো মতো বুঝতে পারো, তোমাকে 60টা কেন 70, 80, 90টা কোয়েশ্চেন দিলেও তুমি সেটা পারবা প্র্যাকটিস করতে দিলে। সো তুমি চেষ্টা করো যে টাইপগুলো, কারণ আমরা যেগুলো করতেছি টাইপ প্র্যাকটিস করতেছি, ওই টাইপগুলো তুমি ক্যাচ করতে পারো, ধরতে পারো, ভালোভাবে রিভিশন করবা, ওগুলো দেখবা অনেক ভালো রেজাল্ট তুমি করতে পারবা। সো তারপর দেখো তোমার অনগদ কার্যক্রম থেকে টাকা পাবো। অনগদ মানে কি, যেই কার্যক্রমের সাথে নগদ টাকার কোনো সম্পর্কই নেই, ওটা আমার কি, ওটা অনগদ কার্যক্রম। এখন দেখো ভাই এটা কেমনে আবার, যেমন ধরো অবচয়, ধরো একটা সম্পত্তি অবচয় হয়ে গেল, লাইক আমি যদি বলি ধরো এটা আমার সম্পত্তি না, এটা বিশ্লেষণের সম্পত্তি এই বোর্ডটা। সো ধরো এই বোর্ডটা এই জায়গায় কী হয়ে গেল, ধরো ভেঙে গেল, হ্যাঁ বা এইটা কোনো একটা জায়গায় ভেঙে গেল, বা আগের মতো আর চাকচিক্যপূর্ণ নেই। এই যে কেন নেই, কেনার সময়টা যখন নতুন কিনছিলাম তখন কী ছিল, তখন একদম নতুন ছিল, বাট এখন নতুন নেই, মানে এটার সাথে। এবং অবচয় যে হচ্ছে, অবচয় হচ্ছে মানে কি, এটা কি কোনো টাকা কমে যাচ্ছে না, আসলে অপচয়টা কোনো নগদ লেনদেনই না। সো অপচয়ের সাথে যে নগদ টাকার কোনো সম্পর্ক নেই, মানে এটা কি, মানে এটা অনগদ লেনদেন, এটা নগদ টাকা না। ধরো তুমি এটা আবার এটা কি, ধরো আমরা দেখলাম কি যে এই বোর্ডটি সম্পত্তি কিনা হলো, যন্ত্র অফিস সরঞ্জাম কিনা হলো, মানে কি অফিস সরঞ্জামটা কিনা হলো মানে কি, কিনতে গিয়ে আমাকে ফ্রি দিছে কেউ না, মানে কিনতে গিয়ে আমার টাকা লাগছে, টাকা প্রয়োজন হয়েছে, টাকা চলে গেছে, টাকা নিয়ে কেমন হয়েছে, মানে এটা নগদ লেনদেন। তাহলে কি অনগদ মানে কি, যেটার সাথে নগদ টাকার কোনো সম্পর্ক নেই সেটা অনগদ লেনদেন, আর যেটার সাথে তোমার নগদ টাকার সম্পর্ক আছে ওটা আবার কি, ওটা আমার নগদ লেনদেন। ওকে, সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। দেখো এই অধ্যায়ের মধ্যে কোথায় কোথায় অনগদ লেনদেন আছে, যেমন ধরো প্রাথমিক খরচ অবলোপন, এটা কিন্তু অবলোপন হয়ে গিয়েছে। সো এটার সাথে কোনো নগদ টাকার সম্পর্ক আছে নাই। যে অপচয়, অপচয়ের সাথে এখনই বললাম কোনো সম্পর্ক আছে নাই। সো এভাবেই তোমার কি, যেমন দেখো শেয়ারের বিনিময়ে জমি ক্রয়। আচ্ছা আমি শেয়ার, আমার কাছে শেয়ার আছে, তো আমার কাছে জমি, আমার কাছে একটা কী লাগতেছে, একটা প্ল্যান্ট স্থাপন করা লাগতে, যাতে জমি প্রয়োজন। তো এখন জমি কেনার মতো আমার টাকা নাই। সো আমি করলাম কি, আমি ধরো আমার একটা ফ্রেন্ড, ওকে বললাম ঠিক আছে তুমি করো কি, তুমি তোমার ওকে জমি আছে, ওই জমিটা ধরো ওর। সো আমি বললাম ঠিক আছে তুমি একটা কাজ করতে, আমার শেয়ার নাও, ওই জমি আমাকে দাও। তো এই যে জমি, শেয়ারের বিনিময়ে জমি নিলাম, এখানে নগদ টাকা কোনো সম্পর্ক আছে নাই, মানে এটাও কি, এটাও তোমার অনগদ লেনদেন। হ্যাঁ, বন্ডকে শেয়ার রূপান্তর, এখানে নগদ টাকা সম্পর্ক আছে নাই। সো আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম প্রাথমিক খরচ অবলোপন, অবচয়, বন্ডকে শেয়ার রূপান্তর, নগদ শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, এগুলো একটা সাথেও নগদ টাকার সম্পর্ক নেই। নগদ টাকার সম্পর্ক নেই মানে কি, এগুলো সবগুলো তোমার কি, এগুলো সবগুলো তোমার অনগদ লেনদেন। কি অনগদ লেনদেন। আর যদি নগদ টাকার সম্পর্ক থাকতো তখন আমরা তাকে কি বলতাম, তখন আমরা তাকে বলতাম নগদ
নগদ লেনদেন কি বলতাম, নগদ লেনদেন বলতাম, ঠিক আছে। সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে অনগদ লেনদেন কি আর নগদ লেনদেনটা এবার কি। ওকে, 1,35,000 টাকা। ওকে, সো যেটা আমরা সবগুলো টাকা লিখবো, লিখে যোগ করবো, যোগ করলে চলে আসে। সো এভাবেই তোমাকে যদি এবার কোয়েশ্চেন করে যে ভাই তুমি অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে, তুমি কি পারবে না? আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকটা পারবা, কিন্তু তুমি বুঝতে পেরেছো এবার যে না কেমনি এটা বের করতে হয়। হ্যাঁ, সো কোয়েশ্চেন টাইপ 1 সলভ করা শেষ। তারপর কোয়েশ্চেন কি দেখো, তা বলে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। তো আমরা কোয়েশ্চেন টাইপ কি 5টা বলছি না, 5টার মধ্যে কি এটা 2 নম্বর কোয়েশ্চেন। তো একটা বোর্ড কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা আমি লিখিনি, এটা বোর্ড কোয়েশ্চেন যশোর বোর্ড 2019-এ আসছে। তো যশোর বোর্ডের কোয়েশ্চেন দেখো, যেটা 5টা টাইপ বলছি তার মধ্যে একটা আসছে কি পরিচালন কার্যক্রম হলে নগদ নগদ প্রবাহ। এখন কেমনে আমরা বের করতে পারি দেখো। আমরা জাস্ট করবো কি তোমার, আমরা জাস্ট করবো কি, হ্যাঁ, যে আমরা জাস্ট এখানে করবো কি যে তোমার 21 প্রথম কি লিখবো 21 লিমিটেড, যেটা আমার কোম্পানিটা লিখবো, নগদ প্রবাহ আমি লিখবো, পরোক্ষপদ লিখবো, হ্যাঁ, ডেটটা আমি লিখবো। ওকে ফাইন। এবার দেখো আমরা ঘর করবো একটা কি বিবরণ টাকা টাকা, 3টা আমরা ঘর করলাম, ফাইন। তো আমরা প্রথম টাইটেল লিখে দিব পরিচালন কার্যাবলী থেকে, যেহেতু বের করতে বলছে আমাদেরকে, আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা আমরা লিখবো, ঠিক আছে। ওকে, এটা কি টাইটেল দিলাম, ফাইন। ওকে, সো তারপর কি দেখি আমরা কি জানি প্রথমে কি আসে, প্রথমে আসে নিট মুনাফা, যেটা নিট মুনাফা থাকে ওটা সব সময় আসবে। সো আমি কি করলাম, আমরা নিট মুনাফা লিখলাম, হ্যাঁ। তারপর আমরা কোয়েশ্চনে কি পেলাম, নিট মুনাফার সাথে কি কি যুক্ত হয়, মাথায় রাখবা নিট মুনাফার সাথে অনগত লেনদেন হওয়া সত্ত্বেও নিট মুনাফার সাথে অপচয় এবং অবলোপনগুলো যুক্ত হয়। কি তাহলে অপচয় আসে না, প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হলো নিট মুনাফা লেখা, সেকেন্ড স্টেপ কি অপচয় অবলোপনগুলো লেখা, লিখলাম অবচয় অবলোপন আমরা কী করলাম, আমরা লিখলাম, রাইট, ঠিক আছে। তারপর আমরা আসলে কি জানি, আমরা জানি পরিচালন নগদ প্রবাহ মানে কি, নগদ প্রবাহ মানে হলো প্রতিষ্ঠানে পরিচালনা করতে গিয়ে ওই যে আমরা চার্ট দেখলাম না, চারটা তুমি ভালো মতো খেয়াল করবা, তাহলে তোমার অনেক ইজি হয়ে যাবে। কি দেখলাম আমরা প্রাপ্য হিসাব হ্রাস, দেখো তোমরা বলতে ভাই এখন দেখো মেইন গেমটা এখানে যে লিখলাম, ফাইন, তোকে প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস মানে কি, প্রাপ্য হিসাব এখানে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে, ব্র্যাকেটে দেখা মানে বিয়োগ, ব্র্যাকেটে থাকে যোগ। সো এখন প্রাপ্য হিসাব হ্রাস মানে কি, দেখো প্রাপ্য হিসাব মানে কি, প্রাপ্য হিসাব মানে হলো যার থেকে আমি টাকা পাই, হ্যাঁ, যেই মানুষটি থেকে বা যে ব্যক্তি থেকে বা যে প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠান বা আমি টাকা পাচ্ছি, সে আমার প্রাপ্য হিসাব। তো ও হ্রাস পেয়েছে মানে কি, ও হ্রাস পেয়েছে মানে ডেফিনেটলি ও আমাকে টাকা পে করেছে বলে ও কমে গেছে। ধরো আমি কারো থেকে 5 টাকা পাই, কয় টাকা 500 টাকা পাই, সরি 500 টাকা পাই। সো এখন ধরো ও আমার প্রাপ্য হিসাব, সো ও আমাকে 500 টাকা কী করলো দিয়ে দিল। সো মানে কি ও যে আমার প্রাপ্য হিসাব ছিল ওটা কমে গেল না, আমি কি ওকে বলতে পারবো ভাই 500 টাকা দে আবার দে, বলতে পারবো না, কারণ ও আমাকে একবার টাকা দিয়ে দিয়েছে, মিনস আমার প্রাপ্য হিসাব হ্রাস পেয়ে গেছে। তো প্রাপ্য হিসাব হ্রাস পাই কেন, যখন নগদ টাকা আসে তখনই একমাত্র প্রাপ্য হিসাব হ্রাস পাই, ঠিক আছে। আর নগদ টাকা আসলে কি হয়, নগদ আগমন, সো আগমন হলে কি হয়, যোগ হয়, লিখলাম যোগ। দেখো মজুত পণ্য বৃদ্ধি, আচ্ছা মজুত পণ্য বৃদ্ধি মানে কি, মজুত পণ্য বৃদ্ধি মানে হলো ধরো আমার কাছে বেশ কিছু বই আছে এখানের মধ্যে, তো আমি বই বিজনেস করি, ঠিক আছে। সো আমার কাছে আরও অনেক বই লাগতেছে, হ্যাঁ, আমার নতুন ব্যবসা শুরু করার সময় আরও অনেক বই প্রয়োজন হচ্ছে। সো নতুন বই প্রয়োজন হচ্ছে মানে কি, মানে হলো বা বা আমি যদি বলি আমি অনেক বই ক্রয় করছি, কখন বৃদ্ধি পায়, যখন তুমি মজুত পণ্য নতুন করে আরও ক্রয় করবা, যখন ধরো অলরেডি 5 টাকা আছে, কয় টাকা আছে, ধরো 500 টাকা, ধরো মজুত পণ্য আছে 500 টাকা, এটা হয়ে গেলে 700 টাকা, হ্যাঁ, তুমি শেষ যখন করার সময় দেখতেছো 700 টাকা হয়ে গেছে, মানে আছে 500 টাকা, 700 টাকা কেন হলো, মানে ডেফিনেটলি আমি আরও 200 টাকার বই কী করছিলাম, আমি ক্রয় করছিলাম, আমি 200 টাকা বই ক্রয় করছি বলেই আমার মজুত পণ্য বেশি হয়ে গেল, তাই না। আমি যখন মজুত পণ্য বেশি হয়ে গেছে কেন ক্রয় করছি, আর ক্রয় করলে কী হয়, নগদ টাকা চলে যায়, তাই না, আমাকে তো কি আর ফ্রি ফ্রি বই দিবে না, তাই না। সো আমি যখন ক্রয় করতে যাচ্ছি আমার কী হয়ে যাচ্ছে, আমার নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা নির্গমন হচ্ছে, নির্গমন হলে কী হয়, মাইনাস হয়, এটা মাইনাস করছে, ঠিক আছে, দেখছো মাইনাস মানে কি ব্র্যাকেট। তারপর প্রদেয় হিসাব বৃদ্ধি, আচ্ছা প্রদেয় হিসাব বৃদ্ধি মানে কি, দেখো প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব বৃদ্ধি মানে এটা আসলে কি, প্রদেয় হিসাব বৃদ্ধি মানে হলো ধরো প্রথমে বুঝো প্রদেয় হিসাবটা কি, প্রদেয় হিসাব মানে হলো যে তোমার কাছ থেকে ধরো আমার কাছ থেকে কেউ টাকা পায়, টাকা পেতে পারে বা পাচ্ছে, ধরো আমার কাছ থেকে কেউ 500 টাকা পাচ্ছে, কয় টাকা পাচ্ছে, 500 টাকা আমার কাছ থেকে পাচ্ছে, হ্যাঁ। তো ধরো তুমি পাচ্ছ, তুমি যারা ক্লাস করছো তুমি পাচ্ছ, ধরো একজন পাচ্ছে 500 টাকা পাচ্ছে, ওকে। সো সো ফাইন। তো তো ধরো
মানে 1 মাস পরে এটা কত টাকা হয়ে গেল? 700 টাকা হয়ে গেল। আমার থেকে এখন মানুষ আগে পাইতে 500 টাকা, এখন পাচ্ছে 700 টাকা। তাহলে আমার থেকে 200 টাকা কেন বাড়ছে? কারণ ডেফিনেটলি 200 টাকা কী হয়েছে? 200 টাকা বাড়ছে, তাই না? কেন বাড়ছে? ডেফিনেটলি আমি আরও কিছু লোন নিছি, আরও কিছু করছি, এমন টাকা পে করিনি। আমি মাথায় রাখো, নগদের আগমন মানে শুধু নগদ টাকা আসে না। তুমি কোনো কিছু না দেওয়াটাও কিন্তু কি, নগদ টাকা না দেওয়াটাও কিন্তু কি নগদের আগমন কাইন্ড অফ। কেন বলি দেখো, যে আমি যদি 200 টাকা দিয়ে ফেলতাম, তাহলে কি আমার প্রাপ্য পদের হিসাব কমে যেত না? কমতো। আমি যখন 200 টাকা দিই নাই, তো আমার পদের হিসাব বেড়ে গেছে, পদের হিসাব 700 টাকা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি ডেফিনেটলি 200 টাকাটা কি করি নাই, পে করি নাই। পে করলে ঠিকই, পে করলে ঠিকই 500 টাকাতে কমতো, 300 টাকা হয়ে যেত। 200, ধরো আমি 200 টাকা কী করছি, 200 টাকা আমি পে করছি, তাহলে 500 টাকা 200 টাকা পে করলে কী হয়? 300 টাকা হয়। বাট আমারটা উল্টা 300 টাকা না হয়ে আমার 700 টাকা হয়ে গেল। কেন? আমি 200 টাকাটা পে করি নাই। পে করি নাই মানে কি, আমি নগদ টাকা দিই নাই, মানে নগদ টাকা আমার কাছে ছিল। হ্যাঁ, আমি নগদ টাকাটা কি মাইনাস হয় নাই, মানে দিয়ে নির্গমন হয় নাই, মানে যদি নির্গমন না হয় কাইন্ড অফ আগমনী হয়েছে। হ্যাঁ, মানে একটা কথা আছে যে, মানে মানি ম্যানেজমেন্টের কথা, বেশ একটা প্রচলিত কথা আছে যে, টাকা ইনকাম করলেই টাকা বাড়ে না, টাকাকে সেভ করতে জানলেই টাকা বাড়ে। এটাও কিন্তু হবে একটা ওয়ে। সো কাইন্ড অফ ঠিক তেমনি, আমি যখন প্রদয় সাহেবকে টাকা দিলাম না, মানে আমার টাকাটা, আমার নগদ টাকা গেল না আমার কাছ থেকে, আর নগদ টাকা না গেলে নগদ টাকা বাড়ছে কাইন্ড ধরতে হবে। সো প্রদয় সাহেবের বৃদ্ধি কি আমার যোগ হবে, আগমন, কাইন্ড অফ নগদের আগমন ধরতে হবে। সো এবার আমি যখন সব করলাম, এবার সকল যোগ বিয়োগ করার পরে কত 40,000 টাকা আসলো। এবার এটার সঙ্গে 40,000 টাকা যোগ করার পরে নিত লাভের সঙ্গে 2,40,000 টাকা, 2,40,000 টাকা আমার কি, আমার পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ওকে, বুঝতে পেরেছো এটা? সো খুব ইজি না ম্যাথটা, আসলে কঠিন কিছু না। বাট তোমরা সমস্যা হলো তোমরা বাসায় প্র্যাকটিস করো না। তোমরা যত ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে পারবা, ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে। সো তোমার বাসায় প্র্যাকটিস করাটা অনেক কমফোর্টেবল, হ্যাঁ, অনেক ভালো এবং অনেক 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 ভালো। সো তারপর কোয়েশ্চেন কি, তারপর কোয়েশ্চেন বলে যে পরিচালন কার্যক্রম হতে নিট নগদের প্রবাহে 2,40,000 টাকা ধরে নগদ প্রবাহ প্রসেস করো। মানে আমার ওরা, আমি তো আগে বের করছিলাম 2,40,000 টাকা, ওরা আমাকে স্পেসিফিকলি আবার বলে দিচ্ছে যে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহগত 2,40,000 টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমাদের যে কোয়েশ্চেন টাইপ ছিল, কী ছিল কোয়েশ্চেন টাইপ যেটা ছিল, ওখানে কী ছিল, ওখানে আমরা লিখি নেই যে আমরা দেখো একটা টাইপ কমপ্লিট করছি। হ্যাঁ, আমরা কী করছি, আমরা একটা টাইপ অলরেডি কমপ্লিট করছি, এটা করছি আমরা, আমরা এটাও করছি, এখন আমরা এটা করতেছি কি, আমাদের বলতেছে নগদ প্রবাহের প্রস্তুত করো। তো আমরা যে টাইপগুলো লিখছিলাম, যে টাইপগুলো বলছিলাম, ওই টাইপগুলো কি আসলে আছে? তোমরা বলো, তোমরাই আনসার দাও, আছে কিন্তু, তাই না? সো আমরা প্র্যাকটিস করে এটা শেষ করি, ঠিক আছে? এটা কোথায় আসছে, বোর্ড কোয়েশ্চেনে আসছে না এটা, ঠিক আছে? দেখো, প্রথমে কাজ কি, আমাকে যেটা আগে থেকে বলছে, খতে বলে দিয়েছে যে পরিচালনা কার্য বলেছে নগদ প্রবাহ। আমাদের ওয়ে কি, আমরা কাজ হলো 3টা। আমরা পরিচালনটা লিখবো, হ্যাঁ, আমরা পরিচালনটা লিখবো, যেটার সঙ্গে যেটা এখানে আসে সেটা যোগ করব, সেটার সঙ্গে এটাও যোগ করব, সেটার সঙ্গে এটাও যোগ করবো, দেন ফাইনালি যা আসবে তাই আমার সমাপন উদ্বৃত্ত। মানে সমাপন উদ্বৃত্তটা বের করাটাই মানে ফাইনালি নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ মানে নগদ প্রবাহের মূল কাজ কি, মূল কাজ হলো ফাইনালি মাস শেষে বা বছর শেষে আমার কাছে ঠিক কত টাকা নগদ আছে, এই ফাইনালি সমাপনীতে আমার কাছে কত টাকা নগদ আছে এইটা বের করার একমাত্র ওয়ে কি, আমার নগদ প্রবাহ বিবরণী। সো আমার একটা কাজ, প্রথম স্টেপ কি, তোমরা শিখেছো অলরেডি, পরিচালন কার্য নগদ প্রবাহ বলে দিয়েছে 2,40,000। তারপর কি, বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ মানে কি, আমরা কী বলছি, বিনিয়োগ মানে কটা, বিনিয়োগ মানে হলো দীর্ঘমেয়াদী, যেগুলোর সাথে দীর্ঘমেয়াদী সম্পৃক্ত সেগুলাই। তোকে দীর্ঘমেয়াদী কী কী আছে, তোমার দীর্ঘমেয়াদী আছে তোমার মধ্যে মেশিন বিক্রয়, মেশিন ক্রয়, ভূমি ক্রয়, হ্যাঁ, এগুলো তোমার কি, এগুলো তোমার মেনলি, তারপর তোমার কি, এগুলো তোমার মেনলি কি, এগুলো তোমার মেইনলি বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম মানে কি, যেগুলোর সাথে তোমার দীর্ঘমেয়াদী, IS7 কী বলে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কার্যক্রম হলো ওগুলাই যেই কার্যক্রম হতে নগদ প্রবাহটা দীর্ঘমেয়াদী আসে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী এমন অ্যাসেট থেকে, সম্পদ থেকে বা দীর্ঘমেয়াদী কিছু থেকে যখন নগদ প্রবাহ আসে, ওটাকে আমরা বিনিয়োগ কার্যবল থেকে বলতে পারি। যেমন থাকে মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় করলে কী হয়, নগদ টাকা আসছে, লিখলাম। তারপর মেশিন ক্রয়, মেশিন ক্রয় করলে কি নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে মানে কি মাইনাস হয়েছে, মাইনাস দিছি। তারপর তোমার ভূমি ক্রয়, ভূমি ক্রয় করলে কী হয়, নগদ টাকা চলে যায়, মাইনাস দিছি, তাই না? ঠিক আছে, তারপরে 3টা করলে কি হয়, 3টা করলে -80,000 হয়। এটাকে আমরা কী বলতে পারি, আমি বলতে পারি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা বলতে পারি, ঠিক আছে? তারপরে ফাইন, এটা কমপ্লিট। তারপর অর্থায়ন কার্যাবলী আসছে, তারপর কি আসছে, অর্থায়ন কার্যাবলী থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যাবলী মানে কি, খুব সিম্পল,
প্রথমে হলো যে হ্যাঁ আমরা শিখছি অলরেডি কি আমরা লভ্যাংশ প্রদান। আমরা কিন্তু দেখো অনেক কোয়েশ্চেন করতে ভাই এই যে আপনি এতগুলো বলতেছেন আনসারের যেগুলো আছে বলতেছেন এগুলো করতেই পারেন। দেখো আমি যখন চারটা বলছিলাম, আমি যখন তোমাকে ভেঙে ভেঙে বলছিলাম যে কোনগুলো পরিচালন কার্য বলি, কোনগুলো অর্থায়ন কার্য বলি, কোনগুলো বিনিয়োগ কার্য বলি, ওই চার্টের মধ্যে কিছু পয়েন্ট স্পেসিফিকলি ভাগ করা ছিল। তুমি ওগুলো একটু খেয়াল করো, তুমি একটু পিছিয়ে গিয়ে দেখো আমি আসলে কী বলছি অর্থায়ন কার্যবলী সম্পর্কে, আমি আসলে কী বলছি বিনিয়োগ কার্যবলী সম্পর্কে, আমি কী বলছিলাম, আমি কোনগুলো দেখলে তুমি বুঝবে এটাই বিনিয়োগ কার্যবলী, কোনগুলো দেখলে তুমি বুঝবে এটা অর্থায়ন কার্যবলী, আমি তোমার সবগুলোই বলছি কিন্তু। সো ওগুলাই কিন্তু এখানে আছে, এখানে কিন্তু আলাদা করে মানে একটু সফিস্টিকেটেড করে কিছু নেই, যেগুলো ওখানে ছিল ওগুলো সবগুলো এখানে আছে। বাট তোমাকে ঠিক প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, ক্লাসটা বুঝে শুনে একটু সময় নিয়ে করতে হবে, তাইলে তুমি অনেক ভালোভাবে আনসার করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো কি লভ্যাংশ প্রদান। হ্যাঁ, লভ্যাংশ প্রদান মানে কি, তোমার বিজনেস, তোমার কোম্পানি বা তোমার ব্যবসা লভ্যাংশ প্রদান করছে। লভ্যাংশ কাদের প্রদান করছে? শেয়ার হোল্ডারদের প্রদান করছে। আর লভ্যাংশ প্রদান করলে কি হয়, নগদ টাকা চলে গেছে না। হ্যাঁ, এমনি তো লোদের সহ হতে পারে না। সো নগদ টাকা চলে গেছে মানে কি, নগদের নির্গমন হয়েছে, তাই না? সো আমি লিখলাম এটা মাইনাস দিয়ে। তারপরে বন্ধকি ঋণ পরিশোধ, মানে তোমার যে ঋণটা আছে ঋণটা আছে ওই ঋণ তুমি কি করছো, পরিশোধ করছো। বন্ধকি ঋণ তুমি পরিশোধ করলা, তাহলে কি -16 ধরে যোগ করলে কী হয়, -45,000 হয়। তো 80 থেকে 45 চলে গেলে কত হয়? এগুলো তিনটা কাজ করো তুমি। এবার তিনটে, এটা হলো কি পরিসর, এটা হলো তোমার বিনিয়োগ, এটা হলো অর্থায়ন। তিনটা যদি আমি যোগ বিয়োগ করো ফাইনালি কত পাও? ফাইনালি তুমি 1,15,000 টাকা তুমি পাও। কী পাও? 1,15,000 টাকা পাও। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, পরিচালন করার সময় কী পাইছিলাম, আমার নিট মুনাফার সাথে অবশ্যই অবলম্বন যোগ করছিলাম, দেন পরিচালন যোগ বিয়োগগুলো আনছিলাম। ঠিক আছে, মানে আমার নগদ টাকা আসলে যোগ হবে, নগদ টাকা চলে গেলে বিয়োগ হবে। হ্যাঁ, আর নগদ টাকার কি সেভ হলেও কী হবে, যোগ হবে। তো এবার দেখো এটা আমরা কি 1,15,000 টাকা লিখছি। এই 1,15,000 যে রাশিটা হলো কি, এটা হলো তোমার কি, এটাকে আমরা বলতে পারি তোমার এই 1,15,000 আমরা কী বলতে পারি, 1,15,000 আমরা বলতে পারি তোমার নিট নগদ প্রবাহ বৃদ্ধি, মানে কত টাকা আমার নিট নগদ প্রবাহ বৃদ্ধি পেল। হ্যাঁ, আমার পরিচালন থেকে যা আসছে, আমার বিনিয়োগ থেকে যা আসছে, আমার অর্থায়ন থেকে যা আসছে, সবগুলো মিলিয়েই তো 1,15,000। মানে কি, এগুলো সবগুলো নগদ টাকার যোগ বিয়োগ হয়ে আসছে। মানে আমার বর্তমান সময়ে নগদ টাকা বৃদ্ধি পাইছে কত, নিট নগদ বৃদ্ধি পেয়েছে তোমার 1,15,000 টাকা। ঠিক আছে, তারপর দেখো তোমার হ্যাঁ কোয়েশ্চেনটা আমি দেখি। দেখো আমরা একটা কী পেলাম, আমরা পেলাম তোমার 2018 সালের, এটা 18 সালের ম্যাথ না আমাদের, 18 সালের 1 তারিখে কত টাকা নগদ ছিল। আমরা তো 1 তারিখ কাউন্ট করি, 1 তারিখে আমাদের 55,000 টাকা কী ছিল, 55,000 টাকা আমাদের নগদ ছিল। কী ছিল? 55,000 টাকা আমাদের নগদ টাকা ছিল। তো আমাদের নগদ টাকা বৃদ্ধি পাইছে কত, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আমাদের 1 লক্ষ কত, আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তোমার 1,15,000 টাকা। কত টাকা? 1,15,000 টাকা। এটার সাথে আমার আগে এটা সেভ ছিল, আগের যে টাকাটা আমি ইউজ হয়নি এখন পর্যন্ত, যে টাকাটা নগদ হিসেবে এখনও আছে, যে প্রারম্ভিক নগদ, আগের যে নগদ টাকা 1 তারিখের যে নগদ টাকা আমার কাছে ছিল, কত ছিল? 55,000 টাকা। সো সবগুলো মিলিয়ে আমার কাছে বর্তমানে নগদ টাকা আছে কত? 1,70,000। মানে নগদ প্রবাহে এটাই ফাইনাল ডেস্টিনেশন। মানে আমার কাছে বর্তমানে 1,70,000 টাকা কি আছে? সমাপনী নগদ উদ্বৃত্ত আছে। মানে হলো একটু সিম্পলি যদি বলি, মানে আমার কাছে এই মুহূর্তে নগদ টাকা হিসাবে আমার কাছে ক্যাশ আছে কত টাকা? 1,70,000 টাকা। এটা বের করাটা কি তোমার ম্যাথ কমপ্লিট। ওকে, সো আমরা মেইনলি কী শিখলাম, আমরা মেইনলি এখান থেকে বিনিয়োগ কার্যবলী কেমনে বের করে শিখলাম। কোয়েশ্চেনে বলবে যে কেন বিনিয়োগ কার্যবলী বের করো, তখন কি তুমি এগুলো সবগুলো যোগ করে এই যেটা আসছে 1,80,000 টাকা মাইনাস, এটাকে কী বলতে পারি, এটাকে আমি বলতে পারি বিনিয়োগ কার্যবলী। কী বলতে পারি? বিনিয়োগ কার্যবলী। ওকে, তারপর তোমার কি আছে, তারপর তোমার এই যে এগুলো সবগুলো যোগ করলে কী পাই আমরা একটা টাকা পেয়েছি 45,000 টাকা। কী পেয়েছি আমরা এখানের মধ্যে 45,000 টাকা পেয়েছিলাম, তাই না? এই 45,000 টাকা আমার জন্য কি, এই 45,000 টাকা আমার জন্য অর্থায়ন কার্য বলি। কি অর্থায়ন কার্য বলি। সো তোমাকে এগুলো কোয়েশ্চেন আলাদা করে কোয়েশ্চেন করতে পারে যে না এটা কি বা অর্থায়ন কার্য বলি কি বা বিনিয়োগ কার্য বলি কি। সো আই হোপ তোমরা এটা অনেক ইজিলি আনসার করে আসতে পারবে। ঠিক আছে, সো এটাই হলো যে আমরা যে কোয়েশ্চেন টাইপ বলছিলাম, কি বলছিলাম আমরা কোয়েশ্চেন টাইপের মধ্যে, আমরা তোমার দেখো আমরা বলছিলাম তোমার হ্যাঁ অর্থায়নটা আমরা দেখছি, বিনিয়োগটাও দেখছি, নগদ প্রবাহ বিনিয়োগটাও দেখছি। মোটামুটি কোয়েশ্চেন টাইপ আমি যা বলছি প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করে দেখছি, তাই না? সো আসলে কঠিন কিছু আমাকে বলো,
আসলে এই অধ্যায়টা কোডিং কিছুই না। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ঠিক বুঝতে হবে যে কোনগুলো পরিচালন কার্যাবলী, কোনগুলো বিনিয়োগ কার্যাবলী, কোনগুলো অর্থায়ন কার্যাবলী। হ্যাঁ, পরিচালন কার্যাবলীর সাথে অবচয় অবলম্বন যোগ হয়, নিপুণভার সঙ্গে নিপুণভা আসে। হ্যাঁ, নিপুণভার সঙ্গে অবচয় অবলম্বন যোগ হয়। এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। মেনলি ক্লাসের মধ্যে না আমরা প্রত্যেকটা পয়েন্টকে আলাদা 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 করে করে বুঝিয়েছি যাতে করে তোমাদের অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, কারণ দিন শেষে হলো কি জানো, এই ক্লাসে তোমরা কিনছো তাই না? সো ডেফিনেটলি তোমরা পে করছো এটার জন্য। সো এটা তোমাদের রাইট এবং আমাদের রেসপন্সিবিলিটি যাতে তোমাদেরকে একটা ভালো ক্লাস আমরা দিতে পারি। তোমরা এই ক্লাসটা করে যাতে তোমরা স্যাটিসফাই হতে পারে, একটা ভ্যালু তোমরা পাও। ওকে, সো আমি মনে করি মোটামুটি ভালো একটা ক্লাস আমরা করলাম। তারপর আমাদের কিছু ছিল আমরা তারপরে ম্যাথ টাইপ দেখলাম না, আমরা বেসিক দেখলাম, ম্যাথ টাইপ দেখলাম, বোর্ড কোয়েশ্চেন দেখলাম। সো আমরা শেষেরটা দেখি তোমার, আমরা একটা সামারি করি। আমার একটা ম্যাথ দেখি, দেখো তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিই বা তোমরা প্র্যাকটিস তোমরা দেখতে পারো যে দেখো একটা কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখাই। দেখো এটা কুমিল্লাপুর 19 সাল আসছে, কী আসছে কুমিল্লাপুর 19, কী কোয়েশ্চেন দিকে দেখো। দেখো সম্পত্তি আসবাবপত্রের বিক্রয় লাভ ক্ষতি, খুব ইজি না, লাভ করে কেমনে বের করবো, আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বলছে না। তো কেমনে দেখো আসবাবপত্র কোথায়, হ্যাঁ তোমার 18 সালে ছিল 17 সালে 1,25,000 টাকা, 18 সালে হলো 1,50,000 টাকা। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। আর পঞ্জীবিত বছর কত টাকা, 45,000 টাকা 18 সালে, 17 সালে 35,000 টাকা। ঠিক আছে, 18 সালে অবশ্যই কত টাকা, 14,000 টাকা। ঠিক আছে, আশাপত্র ক্রয় করছি কত, 30,000 টাকা। হ্যাঁ, আশাপত্র বিক্রি করছি কত, 800 টাকা, যার মূল্য 5,000 টাকা ছিল, পঞ্জীবিত 4,000 টাকা। এটা আলাদা, এটা হলো আরেকটা, এটা কি, এটা হলো আরেকটা, এটা 0.2 আর সবগুলো 0.1। সো আমাকে বলতেছে যে তোমার আসবাবপত্রটা বিক্রয় করে, আমি যে আসবাবপত্র বিক্রি করছি তাই না, আমি মেইনলি আসবাবপত্র কী করছি, বিক্রি করছি। দেখো আসবাবপত্র বিক্রি করছি 8,000 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে, যেটা আমার মূল্য ছিল 5,000 টাকা, অবচয় হলো 4,000 টাকা। আমাকে এগুলো না আমাকে এটা বের করতে বলছে, আমার এটার যেটা আমি তো এটা বিক্রি করিনি। আমাকে বলছে যে তোমার আমি যেটা বিক্রি করছি, আমি কিন্তু দেখো তোমার, আমি কিন্তু তোমার এখানে যে আসবাবপত্র আছে আমি কিন্তু এগুলো বিক্রি করি নাই, আমি কিন্তু এই আসবাবপত্র এটা আমি সেল করি নাই তাই না, আমি সেল করি না, আমি সেল করছি কোনটা, আমি সেল করছি তোমার কোনটা, আমি সেল করছি তোমার এইটা, এই আসবাবপত্র সেল করছি আমরা তাই না, সরি আমরা মেইনলি এই আসবাবপত্র এটা তো সেল করছি, রাইট। এটা কি বলে যে এটা তোমার বিক্রি করছি 800 টাকা দিয়ে, বিক্রি করছি 800 টাকা দিয়ে, আমি সেল মানে কি বিক্রি করছি 800 টাকা দিয়ে, আর যেটা মূল্য ছিল 5,000 টাকা, যেটা আমি কি, যেটা প্রাইস ছিল কত, প্রাইস ছিল 5,000 টাকা। আর এটার পুঞ্জীবিত অবচয় মানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি, অনেকে দেখবা আমি অ্যাকিউমুলেট কেন বলছি ইংলিশে, কারণ অনেকে অ্যাডমিশন টেস্টেও যেহেতু এটা হেল্প করবে, তো অ্যাডমিশন টেস্ট অনেক সময় পুঞ্জীবিত হচ্ছে পাশে লিখবে যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, যাতে করে ওই ওয়ার্ডটা তুমি ধরো পুঞ্জীবিত হচ্ছে ভুলে গেলা, বাট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখলে তোমার আমার কী হয়, মনে পড়ে যায়। সো আমরা দুইটাই বলি, বাংলায় দুইটাই বলছি তোমাদেরকে যে পুঞ্জীবিত হচ্ছে কত, 4,000 টাকা। সো এখানে দেখতে পারো তোমাদেরকে বললো কি যে লাভ হলো না ক্ষতি হলো, এই আসবাবপত্র বিক্রি করে লাভ নাই ক্ষতি হলো। দেখো আমার ক্রয় মূল্য হলো 5,000 টাকা, আমার পুঞ্জীবিত অবস্থায় হলো 4,000 টাকা, তো আমি 5,000 টাকাতে 4,000 টাকা লেস করলে কত টাকা হয়, আমার সম্পত্তিটা অ্যাকচুয়াল ভ্যালু কত, সম্পত্তিটার অ্যাকচুয়াল ভ্যালু হলো 1,000 টাকা। কয় টাকা, 1,000 টাকা। ঠিক আছে, মানে আমার সম্পত্তির মূল্য থেকে পুঞ্জীবিত হচ্ছে বাদ দেওয়ার পরে যাই থাকে সেটা হলো আমার সম্পত্তির অ্যাকচুয়াল ভ্যালু, মানে ওটা মার্কেটে এত টাকা। আমার সম্পত্তিটা বিক্রয় করলে 1,000 টাকা বিক্রি করলে আমার কি লাভ লোকসান হবে না, বাট 1,000 টাকা থেকে বেশি বিক্রি করলে আমার লাভ হবে, কম বিক্রি করলে ক্ষতি হবে। ঠিক আছে, বাট আমি করলাম কি, যেটা অ্যাকচুয়াল ভ্যালু হলো 1,000 টাকা, বাট আমি সেল করছি 800 টাকা দিয়ে, তাইলে আমার লস হলো কত, লস না লাভ, লসই হইলো, কারণটা হলো সেটা ভ্যালু হলো 1,000 টাকা, আমি সেল করছি 800 টাকা দিয়ে, বিক্রি করছি 800 টাকা দিয়ে। সো আমি 200 টাকা কম বিক্রি করছি না, আমার 200 টাকা আমার কি ক্ষতি হয়েছে। ওকে, সো তোমাকে এই ম্যাথটাও দিতে পারে, এই কোয়েশ্চেনটা দিতে পারে যে তোমাদের কী করো, সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো, এটাও ইম্পর্টেন্ট, এটাও প্রায় সময় আসে। সো ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো আর সম্পত্তি বিক্রয় লাভ ক্ষতি কী হয়, এটা তোমার বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। তারপর তারপর কোয়েশ্চেন কি, আমাদের দেখো পরিচালন কার্যাবলী হচ্ছে নগদ প্রবাহ নির্ণয়, দেখো আমরা পড়ছি না, এতক্ষণ করলাম না, খুব সিম্পল। তারপর কী বলতো, দেখো বিনিয়োগ অর্থায়ন কার্যাবলী নগদ প্রবাহ নির্ণয় করো, এতক্ষণ আমরা করলাম না জিনিসটা। হ্যাঁ, আমরা মেয়ে যে টাইপগুলো শিখছি, যেটাগুলো প্র্যাকটিস করছি, ওখান থেকেই মেইনলি কোয়েশ্চেনগুলো আসতেছে, রাইট। সো তুমি যদি টাইপগুলো ভালো মতো প্র্যাকটিস করো, রিভিশন দাও, হ্যাঁ বাসায় একটু বসে প্র্যাকটিস করো, সো
আমি বিশ্বাস করি এই অধ্যায় থেকে তোমাকে যেমনই কোয়েশ্চেন দেখ না কেন তুমি অনেক ইজিলি কভার করে আসতে পারবা। তোমাদের একটা আমার টাইপ থাকবে, একটা লাইক একটা কোয়েশ্চেন থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমাদের তো অনেকগুলো প্র্যাকটিস করছি, তোমরা চাইলে একটু তোমরা এই ম্যাটটা করে আসতে পারো, এই ম্যাটটা প্র্যাকটিস করে আসতে পারো। এটা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখো। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। দেখো সেম কোয়েশ্চেন যা আমরা কোর্স এতক্ষণ ধরে ওঠাই, কি তোমার পরিচালনা কার্য বলি, তোমাকে নগদ প্রবাহ বিবরণী করতে বলছে, আর চলতি বছর যন্ত্রপাতি নগদ প্রবাহ, এটা বহিঃপ্রবাহটা। হ্যাঁ, এটা তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেহেতু আমরা সবগুলো এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, সো এটা তোমাদেরকে অনেক হেল্প করে। দেখো আসলে আমি আমার ক্লাস এটা বিলিভ করি, বা তোমাদেরকে যেটা আমি ইজি করতে চাই, আমি চাই তোমাদেরকে যত ইজিলি যত ভালো ইম্পোর্ট দিতে পারি। মেইনলি এই ক্লাস আমি শিখছি কি, আমি মেইনলি ক্লাসে তোমাদের ম্যাথ টাইপ দেখাইছি এবং ওই ম্যাথটা কেমনে সলভ করতে হচ্ছে ভেঙে 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 বুঝাইছি। হ্যাঁ, এখন তোমার কাজ ছিল যে ক্লাসটাতে ভালোভাবে বোঝা। হ্যাঁ, আমি যেগুলো বলছি ওগুলোকে তুমি ঠিকমতো টাইম নিয়ে শুনে এবং আমি ম্যাথটাকে তোমার সলভ করে দেখাইছি, ওই ম্যাথটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। তোমরা করো কি নর্মালি যেটা হয়, বাসায় করলা মানে প্র্যাকটিস করলা, মানে লাইক ক্লাস করার পরে আর কোনো খবর নেই বইয়ের সাথে, হবে না, কারণ তোমার পরীক্ষাও দিবসের পরে ভাই। তোমার এখন প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট ক্লাসটা করার পরে 2 দিন টাইম নাও, 2 দিন টাইম নিয়ে একটা প্র্যাকটিস করো। বই যেটা সামনে আসে বইটা নিয়ে প্র্যাকটিস করো, বা হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কটা প্র্যাকটিস করো, দেখবা বা যে ম্যাথটা আমি করাইছি ওগুলো আবার রিভিশন দাও। হ্যাঁ, ওর তো স্ক্রিনশট আছে এখানের মধ্যে, স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। সো এটা তোমাকে অনেক হেল্প করবে। এখানে এই ক্লাসে আমি তোমাকে মেইনলি কি ওই ম্যাথ টাইপ দেখাইছি, বোর্ড করে সলভ করে দেখাইছি। এক কথায় ম্যাথ একটা অধ্যায়ে ম্যাথে ভালো করতে হলে অধ্যায়ে যা যা লাগে সবগুলো তোমাদের করাইছি। তাও যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো, ক্লাসে ভালো মতো না করো, আলটিমেটলি তাহলে তো কিছু বলার নাই, তাই না? সো দিন শেষে তোমরা ভালো করো, এটা আমরা চাই। সো ক্লাসটা এ পর্যন্তই। আমরা তার আগে আমরা বলি, আমরা যেগুলো তোমাকে বলছিলাম একটু বলি, যে আমরা কি বলছিলাম। আমরা বেসিক শেষ করে করছি, আমরা ম্যাথটাই প্র্যাকটিস করছি, বোর্ড কোয়েশ্চেন সলভ করছি, সামারি করছি পুরো একটা অধ্যায় নিয়ে। সো ওভারঅলি আমাদের ক্লাসটা তোমার এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম উইথ ইট পেশেন্স। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তত পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আল্লাহ হাফেজ।